তো এখানে মেইনলি দুইটা জিনিসই দেওয়া আছে সিলেবাস, হচ্ছে রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, মানে ড্রাগ ওষুধ দেওয়ার জন্য কি কি রুট আছে, রাস্তা আছে, পথ আছে সেগুলো, আর একটা হচ্ছে একটা প্রেসক্রিপশন কিভাবে লিখতে হয় এবং তার কি কি অংশ থাকে, এই দুইটা বিষয়। বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। তাহলে আমরা প্রথমে রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনটা পড়ি। তাহলে মানুষের শরীরে বিভিন্ন ভাবে ওষুধ দেওয়া যায়, যেমন ধরেন মুখে খায়, স্কিনে লাগায়, তারপর ইনজেকশন দেয়, হ্যাঁ পায়খানা রাস্তা দিয়ে দেয়, বিভিন্ন পদ্ধতিতে দেওয়া যায়। এগুলোকে আমরা আলোচনা করব, কোনটার সুবিধা কি, কোনটার অসুবিধা কি। তাহলে আমরা প্রথমে পড়ি যে রুটস গুলো কি কি আছে। মোবাইলের নাম চেঞ্জ করা একজন আছে রেডমি নোট, দুইজন আছে যাদের নাম নাই আর কি, মোবাইলের নাম, একজন রেডমি নোট 8 আর একজন কি যেন, এটা বোঝা যাচ্ছে না, ওনাদের নাম কি, মানে আপনাদের তো অ্যাটেন্ডেন্স নিবে, অ্যাটেন্ডেন্সে নাম না থাকলে কেমন বসবে। ফোন থেকে মোবাইল নাম না লাগলে দাও। তাহলে আমরা প্রথমে দুইটা বড় হেডিং এ ভাগ করব, একটা হচ্ছে লোকাল রুট আর একটা হচ্ছে সিস্টেমিক। লোকাল মানে স্থানীয়, মানে যে একটা নির্দিষ্ট জায়গায় ওষুধ প্রয়োগ করা, আর সিস্টেমিক মানে পুরো শরীরের একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে যাবে অথবা পুরো শরীরের মধ্যে ছড়িয়ে পড়বে, এই ধরনের রুট। আর সিস্টেম লোকাল রুট হচ্ছে আমরা যেই জায়গায় দিব শুধু ওই জায়গায় অ্যাপ্লাই করা যাবে ড্রাগসটা। এর মধ্যে এ হচ্ছে আমাদের টপিক্যাল রুট। টপিক্যাল রুটের মধ্যে কি কি আছে, টপিক্যাল মানে যেগুলা উপরে এক্সটার্নাল, বাইরে থেকে ব্যবহার করা যায়, যেমন আমাদের কিউটেনাস। কিউটেনাস মানে কি, যেটা আমরা চামড়াতে ব্যবহার করবো, দুই নাম্বার হচ্ছে আমরা চোখে দিতে পারি, চোখে মলম দেওয়া যায়, ড্রপ দেওয়া যায়। আই অ্যাপ্লিকেশন, আই অ্যাপ্লিকেশন মানে কি, চোখে, মানে আমরা চোখে ব্যবহার করব,
চোখে কি কি দেওয়া যায়? তাহলে চোখে হচ্ছে আপনাদের মলম দেওয়া যায়, অয়েন্টমেন্ট দেওয়া যায়, ড্রপ দেওয়া যায়। স্যার 1 নাম্বারটা কি লিখছেন? ড্রপ 1 নাম্বারটা হচ্ছে লোকাল। লোকাল রুট কি কি আছে সেটা আমরা এখন বলবো। লোকাল বা স্থানীয়। তাহলে আমরা বললাম লোকালের মধ্যে এ নাম্বার হচ্ছে টপিক্যাল। টপিক্যালের মধ্যে কয়েকটা জিনিস আসবে। একটা হচ্ছে আমাদের কিউটিনাস মানে চামড়ায়। তারপরে আই এর মধ্যে আমরা আঙ্গুল দিয়ে ধরে মলম লাগাতে পারি অথবা ড্রপ দিতে পারি। এভাবে কানের মধ্যেও দিতে পারি, এয়ার অ্যাপ্লিকেশন মানে কানে ব্যবহার করা, কানেও এরকম আমরা কি দিতে পারি, ড্রপ দিতে পারি, অয়েন্টমেন্ট দিতে পারি। এগুলো হচ্ছে রুট মানে কি রাস্তা, কোন কোন দিক দিয়ে আমি ওষুধটাকে ব্যবহার করতে পারবো। তারপরে আছে আমাদের নেজাল অ্যাপ্লিকেশন মানে কি নাকে দেই, নাকে ড্রপ দিতে পারি, স্প্রে দিতে পারি। নেজাল মানে হচ্ছে নাক, নাকে আমরা ফুঁকে দিতে পারি, অনেক সময় স্প্রে দেই না নাকে। তারপরে কি দেই, ড্রপ দেই, তাহলে নাক দিয়েও কিন্তু দেওয়া যায়। তাহলে লোকালের 1 নাম্বার হচ্ছে টপিক্যালের মধ্যে এই জিনিসগুলো দেওয়া যায়। টপিক্যাল কথাটার অর্থ হচ্ছে উপরে আর কি, এক্সটার্নাল, বাইরের দিকে, মানে চামড়া, চোখ, এয়ার, নেজাল ড্রপ এগুলো বাইরে থেকেই দেওয়া যায়। আর লোকাল মানে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায়, হ্যাঁ, যেই জায়গায় আমরা প্রয়োগ করব ওই জায়গায় কাজ করবে, অথবা ওর চেয়ে নিচে কাজ করবে, অথবা ওর চেয়ে উপরে কাজ করবে, মানে একটা নির্দিষ্ট জায়গায় কাজ করবে, সেটা হচ্ছে লোকাল রুট। টপিক্যাল কিন্তু আমরা যদি ইনজেকশন দেই ধরেন, তাহলে এটা কিন্তু পুরো শরীরেই চলে যাবে। আবার কিছু কিছু আছে লোকাল, যেগুলা লোকাল ইনজেকশন কিছু আছে, সেগুলো আমরা এখন করব। তাহলে টপিক্যালটা গেল 1 নম্বরে। হ্যাঁ, দুই নাম্বার হচ্ছে ডিপার টিস্যুতে, মানে এটা তো আমরা চামড়ার উপরে ব্যবহার করব। কিছু জিনিস আছে লোকালি ব্যবহার করা যায়, কিন্তু ডিপ টিস্যু মানে ভিতরের যে টিস্যু আছে সেখানে ব্যবহার করা যাবে। তাহলে এটা যদি আমরা বি দেই, বিতে হচ্ছে আমরা লিখবো ডিপার টিস্যু। হ্যাঁ, ডিপার টিস্যুর মধ্যে আমরা দেখি যে যদি ইন্ট্রা কথাটার অর্থ হচ্ছে ভিতরে, হ্যাঁ, ইন্ট্রা আর্টিকুলার মানে জয়েন্ট, ইন্ট্রা আর্টিকুলার মানে কোন একটা জয়েন্টে আমি শুধুমাত্র একটা জয়েন্টে আমি একটা ওষুধ দিব, সেটা ইনজেকশন দিয়ে দেওয়া যায়, তাহলে জিনিসটা লোকাল হলো, একটা স্থানে, নির্দিষ্ট স্থানে। তাহলে ইন্ট্রা আর্টিকুলার মানে জোড়া বা জয়েন্টের মধ্যে। তারপরে আছে আমাদের ইনফিল্ট্রেশনটা কোথায় দেয়? আমাদের যে স্পাইনাল কর্ড আছে, হ্যাঁ, নার্ভাস সিস্টেম আমরা পড়ছিলাম যে স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড, এই জায়গায় একটা নির্দিষ্ট জায়গায় দেওয়া, দিলে ওর চেয়ে নিচের অংশটা
অবশ হয়ে যায়, যেমন সিজার করার সময় করে যে উপরে ঠিক থাকে কিন্তু নিচে অবশ, তার মানে এটা ইনফিলট্রেশন করা হয়, মানে একটা আমাদের নার্ভের ভিতরে বা স্নায়ুর ভিতরে একটা নির্দিষ্ট জায়গায় যদি দেওয়া হয় অ্যানাস্থেসিয়াটা বা অবশ করার ওষুধটা, তাহলে সেটা শুধু ওই নার্ভটা যেই জায়গায় সাপ্লাই দিছে সেই জায়গাটা অবশ হয়ে যায়। এইটা হচ্ছে ইনফিলট্রেশন। মানে এটা কোথায় দিব, তাহলে আমাদের নির্দিষ্ট একটা নির্দিষ্ট স্নায়ুতে দিব, হ্যাঁ, স্নায়ু বা নার্ভ। নির্দিষ্ট স্নায়ু বা নার্ভে যদি আমরা দেই তাহলে সেটা হচ্ছে ইনফিলট্রেশন। আর একটা হচ্ছে আমাদের চোখে দেওয়া যায়, চোখে রেট্রো, এটাকে বলা হয় রিট্রো বালবার, মানে চোখটাকে বাল্ব বলে, চোখের গোলক যেটা, গোলকটাকে বাল্ব, তাহলে এটা পিছনে দেওয়া যায়। চোখ যখন অপারেশন করে এটা পিছনে একটা ইনজেকশন দেয় যাতে শুধুমাত্র ওই জায়গাটা ইয়া হয়ে যায়, তাহলে এটাকে আমরা বলি রিট্রো। রিট্রো মানে পিছনে, বালবার, রিট্রো মানে পিছনে। আর এটা মানে হচ্ছে চোখের যে গোলকটা আছে, চোখ আই বল যেটা বলে, তাহলে এইখানে যদি আমরা দিই সেটা হচ্ছে রিট্রো বালবার। এগুলো হচ্ছে ডিপার টিস্যু, লোকাল কিন্তু ডিপার মানে কি গভীরে, ভিতরের টিস্যুতে আমরা ব্যবহার করতেছি, কিন্তু জিনিসটা লোকাল, মানে যেই জায়গায় দিব ওই জায়গাতে শুধু কাজ করতেছে বা একটা নির্দিষ্ট এরিয়া মেনটেন করে, এই জন্য এগুলো লোকাল। তাহলে লোকালের মধ্যে আমরা দুইটা বললাম, একটা হচ্ছে টপিক্যাল। টপিক্যাল মানে যেগুলা বাইরে বাইরে থেকে দেওয়া যায়, আর ডিপার টিস্যু মানে লোকালি কাজ করবে, লোকালি দিব কিন্তু ডিপার টিস্যুতে দিব, যেমন ইন্টারআর্টিকুলার মানে একটা আমি নির্দিষ্ট ধরেন হাঁটুর জয়েন্টের মধ্যে দিব। আর ইনফিলট্রেশন যেটা বললাম যে একটা নির্দিষ্ট স্নায়ু, মনে করেন এখান থেকে আমার একটা স্নায়ু গেছে যেটা এই হাতটা সেন্সেশনটা নিয়ন্ত্রণ করে। এখন আমি যদি এখানে ওইটার গোড়া যেটা আছে, রুট যেটা আছে, এটা যদি চিহ্নিত করে এখানে দিতে পারি তাহলে শুধু এই হাতটাই অবশ হবে, এরকম দেওয়া যায়। এটা হচ্ছে ইনফিলট্রেশন। তারপর হচ্ছে আমরা রিট্রোভালভার। ফুটার মধ্যে যেটা দিই, ফুটা কাটানোর সময় যেটা দিই এটা। হ্যাঁ, এটাও হয়, ওটা হচ্ছে লোকাল অ্যানাস্থেসিয়া। এটাও দোকান। হ্যাঁ, ইনফিলট্রেশনের মধ্যে এগুলো পড়বে। রিট্রোভালভার যেটা, হ্যাঁ রিট্রোভালভার বললাম যেটা, সেটা হচ্ছে যে চোখের, হ্যাঁ চোখ পিছনে, মানে রিট্রো মানে পিছনে, আর চোখ বালবার মানে চোখের বল যেটা আছে, মানে আই বল যেটা আছে ওইটাকে বোঝায়। তাহলে ওইখানে কিন্তু পিছনে দেয় অনেক সময় অপারেশনের জন্য, এটা হচ্ছে রিট্রোভাল। তাহলে ডিপার টিস্যু কিন্তু লোকাল, এই কয়েকটা মনে রাখলে হবে। মানে এই পড়াটার উদ্দেশ্য হলো যে আমরা ওষুধ কোথায় কোথায় ব্যবহার করতে পারি, কোন দিক দিয়ে এটা চিনে রাখা। আর একটা আছে এখানে সি নাম্বার যদি দেই তাহলে ইনহেলেশনাল। ইনহেলেশনাল রুট মানে যেটা আমরা নিঃশ্বাসের মাধ্যমে নিব, মানে যেগুলো ইনহেলার নেয়, তারপরে হচ্ছে আপনার নেবুলাইজার, এগুলোকে বলবো আমরা ইনহেলেশনাল রুট, মানে নাক দিয়ে নিব, কিন্তু এগুলো কি হইতে হবে, গ্যাস জাতীয় হইতে হবে, গ্যাস। তাহলে এটা হবে গ্যাসীয়, মানে ওষুধগুলো হবে গ্যাসীয়। যেমন আমরা ইনহেলার নেই না, আবার নেবুলাইজেশন করে যেটা অ্যাজমা রোগী, এটা হচ্ছে ইনহেলেশনাল রুট। তাহলে লোকালের মধ্যে আমরা কি বললাম, এক নম্বরে পাইছি টপিক্যাল।
টপিক্যালের মধ্যে কি কি ব্যবহার করা যায়, যেমন স্কিনে ব্যবহার করা যায়, ত্বকে সেটা হচ্ছে কিউটেনাস। তাহলে ত্বকে কি কি ব্যবহার করা যায়, যেমন অয়েন্টমেন্ট আছে, হ্যাঁ ক্রিম আছে, জেল আছে, এগুলো। তারপরে আমরা বললাম যে চোখে ব্যবহার করা যায়, চোখে আমরা ড্রপ দেই, মলম দেই বাইরে থেকে, আবার কানেও দেই, নাকের মধ্যে স্প্রে দেই, নেজাল ড্রপ দেই, হ্যাঁ এগুলা। তারপরে আমরা বললাম যে ডিপার টিস্যু, মানে ভিতরের টিস্যুর মধ্যে বা কলার মধ্যে আমরা দিতে পারি কিভাবে, একটা নির্দিষ্ট জায়গায়, যেমন একটা জয়েন্টের মধ্যে যদি আমরা দেই তাহলে ইন্ট্রা আর্টিকুলার, আর্টিকুলার কথাটার অর্থ হচ্ছে জয়েন্ট, আর ইন্ট্রা মানে ভিতরে, ইন্ট্রা আর্টিকুলার। তারপরে ইন্ট্রা আর্টিকুলার বললাম, তারপরে ইনফিল্ট্রেশন বললাম, ইনফিল্ট্রেশন মানে ওই নার্ভে দেওয়া যায় অথবা হ্যাঁ বিভিন্ন যে ফোড়া ইয়া করে ওখানে দেওয়া যায়, একজন বলেছেন। তারপরে হচ্ছে আমাদের রিট্রোবালবার একটা আছে, রিট্রোবালবার মানে চোখের পিছনে যেটা। আর একটা বললাম ইনহেলেশনাল, ইনহেলেশনাল মানে আমরা ওই গ্যাস হিসেবে যেটা নেই, সেটা ইয়া হইতে পারে, ইনহেলার হইতে পারে, অথবা যেটা আমরা ওই নেবুলাইজেশন করে অ্যাসমাতে। তাহলে এই তিনটা মোটামুটি বড় দাগে লোকালের মধ্যে, মানে লোকালি এই যে এইভাবে নেওয়া যায়। এবার আমরা যাব হচ্ছে সিস্টেমিক। সিস্টেমিক মানে যেই জিনিসটা পুরো শরীরে ছড়িয়ে পড়বে আমরা দিলেই, এই রুট গুলা দিয়ে দিলে, সেটা হচ্ছে সিস্টেমিক। তাহলে সিস্টেমিক রুট 2 নাম্বার। সিস্টেমিক রুট, সিস্টেমিক রুট কি কি আছে, এটাকে আমরা আবার দুই ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যান্টারাল, অ্যান্টারাল মানে মুখ দিয়ে, যেটা মুখ মানে আমাদের যে ডাইজেস্টিভ ট্রাক্ট আছে, মানে পরিপাকের যে তন্ত্রটা আছে সেইটার সাথে জড়িত, যেটা মানে মুখ থেকে পায়ুপথ পর্যন্ত এই রাস্তা দিয়ে যদি আমরা ওষুধ দেই সেটা হবে অ্যান্টারাল রুট। এটাকে বলবো আমরা অ্যান্টারাল রুট। তাহলে এখানে কি কি থাকবে, এক নম্বরে হচ্ছে ওরাল, ওরাল মানে কি মুখে গিলে খেয়ে ফেলবো। 2 নম্বরে কি সাবলিঙ্গুয়াল, লিঙ্গুয়াল কথাটার অর্থ, লিঙ্গুয়াল কথাটা তো হচ্ছে আমাদের জিহ্বা যেটা আছে, জিহ্বা। সাব মানে নিচে, তাহলে কি দাঁড়ালো, জিহ্বার নিচে যেটা দেয় সেটা হচ্ছে সাবলিঙ্গুয়াল। তারপরে আমরা দিতে পারি বাক্কাল। বাক্কাল মানে এই যে আমাদের যে এটাকে কি বলবো, গালের নিচে যদি দেই আমি এখানে, হ্যাঁ এখানে দিয়ে চুষে আস্তে আস্তে করে খেয়ে ফেলবো এই জায়গায় দিয়ে, সেটা হচ্ছে বাক্কাল। আর একটা হচ্ছে রেকটাল, রেকটাল মানে কি পায়ুপথে যেটা দিব, পায়ুপথে কি দেয়, সাপোজিটরি দেয়। এগুলো হচ্ছে এন্টারাল রুট, মানে আমি যেটা বললাম এন্টারাল মানে সিস্টেমিকের মধ্যে এন্টারাল রুটটা হচ্ছে কোনটা, যেটা আমাদের আমরা যদি মুখ থেকে আমাদের যে পায়ুপথ আছে এই এই জায়গাটাকে আমাদের এন্টারাল বলে, গ্যাস্ট্রো এন্টারাল রুট বলে। তাহলে এই যে কোনো একটা দিয়ে যদি আমরা দেই তাহলে মুখ 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 দিয়ে আমরা গিলে খেয়ে ফেলতে পারি। এক সাবলিঙ্গুয়াল দিতে পারি মানে জিহ্বার নিচে দেই, তারপর হচ্ছে বাক্কাল দেই গালের নিচে, গালের নিচে দিয়ে দিতে পারি। রেকটাল দিতে পারি পায়ুপথে সাপোজিটরি হিসেবে। তাহলে সিস্টেমিকের মধ্যে আমরা এরকম দুইটা গ্রুপ পাবো, একটা হচ্ছে এন্টারাল আর একটা হচ্ছে পার এন্টারাল।
পি নাম্বার হচ্ছে কি PAR, parenteral root। parenteral root মানে হচ্ছে আমাদের এখানে যে জিনিসগুলো আসবে, এক নম্বরে হচ্ছে ইন্ট্রাভেনাস, মানে ইন্ট্রা কথাটার অর্থ হচ্ছে ভিতরে, এটা মনে রাখবেন। ভেনাস মানে কি ভেইন বা শিরা। ইন্ট্রাভেনাস দিলে তাহলে আমরা কোথায় দিব, এটা শিরাতে দিব। এটাকে সংক্ষেপে আইভি লেখে, আইভি, ঠিক আছে। ইন্ট্রাভেনাস দিয়ে অনেক মানে বেশিরভাগ ইনজেকশন ইন্ট্রাভেনাসে দেওয়া হয় বা স্যালাইন ইন্ট্রাভেনাসে দেওয়া হয়, মানে শিরাপথে। দুই নম্বরে ইন্ট্রামাসকুলার আছে, ইন্ট্রামাসকুলার। ইন্ট্রামাসকুলার মানে কি পেশির ভিতরে দিব, যেটা আইএম বলে এটাকে, পেশি বা মাসেলে যদি দেই, পেশিতে। তারপরে আমরা দিতে পারি ইন্ট্রাডার্মাল দিতে পারি। ইন্ট্রাডার্মালকে সংক্ষেপে কি লেখা, আইডি, মানে এটা হচ্ছে চামড়ার নিচে। এই চামড়ার নিচে আবার দুইটা ভাগ আছে, একটা আমরা ওই সাবকিউটিনাস দিতে পারি। সাবকিউটেনাস আর ইন্ট্রাডার্মাল দুইটাই চামড়ার ভিতরে, কিন্তু এখানে একটা ভাগ আছে। ভাগ হচ্ছে যে আমাদের চামড়া দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে ডার্মিস, একটা হচ্ছে এপিডার্মিস। এটা হচ্ছে ডার্মিস, এটা হচ্ছে ডার্মিসটা ভিতরে থাকে, মানে আমরা চামড়াটাকে যদি আঁকি, চামড়াটাকে এভাবে দুই ভাগ করতে পারবো। এই উপরের লেয়ারটা এটা হলো এপিডার্মিস। এগুলোর আরো ভাগ আছে, 5টা ভাগ আছে, যাই হোক আমি শুধু মেইন যেটা বলতেছি সেটা। একটা হচ্ছে এপিডার্মিস, নিচেরটা হচ্ছে ডার্মিস। তাহলে আমরা যদি জাস্ট এই এপিডার্মিসের নিচে দেই ইনজেকশনটা এই জায়গায়, তাহলে সেটা হচ্ছে সাবকিউটিনাস বলে, এইটা বলে সাবকিউটিনাস। আর যদি এই ডার্মিসের নিচে দেই, ডার্মিসের একদম নিচে এখানে যদি দেই, তাহলে সেটা হবে ইন্ট্রাডার্মাল। দুইটাই স্কিনে, কিন্তু এই দুইটার ভাগ হচ্ছে এরকম। তাহলে প্যারেন্টারালের মধ্যে আমরা এগুলো পাবো, ইন্ট্রাভেনাস পাবো, ইন্ট্রামাসকুলার পাবো, সাবকিউটিনাস পাবো, আর হচ্ছে ইন্ট্রাডার্মাল পাবো। মোটামুটি এটা হলো সিস্টেমিক। এর মধ্যে দুইটা বললাম, একটা হচ্ছে এন্টারাল, এন্টারাল মানে মুখ এবং পায়ুপথ, এই দুই পথে যদি দেই তাহলে এন্টারাল। আর প্যারেন্টারালটা কি, প্যারেন্টারাল হচ্ছে আমরা যদি শিরাতে দেই, কি লিখছেন? এটা হচ্ছে সাবকিউটিনাস। সাবকিউটেনিয়াস এটা বুঝাইলাম, যেটা যে আমাদের স্কিনে দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে বাইরের দিকে হচ্ছে আমার এপিডার্মিস, আর ভিতরে থাকে হচ্ছে ডার্মিস। তাহলে ডার্মিসের নিচে যদি আমি দেই ইনজেকশনটা খাড়া এখানে, তাহলে সেটা হচ্ছে ইন্ট্রাডার্মাল। আর সাবকিউটিনাস কোনটা, যেটা এপিডার্মিসের নিচে দিব।
সাবকিউটেনাস ইনজেকশন তো 2 চামড়া মাঝখানে দেওয়া হয়। এই তো চামড়ার যে দুইটা লেয়ার আছে সেই দুইটার মাঝখানে আর কি। জি প্রথমটা পার হয়ে দ্বিতীয়টার যাওয়ার আগে দিয়ে দিতে হবে। জি তাহলে এটার উপর ডিপেন্ড করবে যে আপনি সুইচটা কিভাবে ধরবেন, ঠিক আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ধরবেন। সাবকিউটেনাস দিলে একরকম ধরতে হবে, ইন্টারডার্মাল দিলে একরকম ধরতে হবে। স্যার এগুলো প্র্যাকটিক্যাল দেখাইলে ভালো হইতো স্যার। হ্যাঁ, প্র্যাকটিক্যাল ক্লাস হলে প্র্যাকটিক্যাল দেখানো হয় একটু চাকরি ক্লাসে। আচ্ছা আপনারা লেখেন একটু, হ্যাঁ আমি 2 মিনিট টাইম নিব, লেখেন। চলে আসছিল রাস্তা করে এখন দেখা যাচ্ছে ক্ষুধা ক্ষুধা লাগে। তাহলে আমরা যেহেতু সিস্টেমিকে আছি, সিস্টেমিকেরই দুইটা জিনিসের একটু আমরা সুবিধা অসুবিধা গুলো পড়ে নিই, যে কোনটার সুবিধা কি কোনটার অসুবিধা কি। তাহলে সিস্টেমিকে আমরা দুইটা পড়লাম, একটা হচ্ছে এন্টারাল আর একটা হচ্ছে পারেন্টারাল। হ্যাঁ, তাহলে যদি পারেন্টারাল হয় এন্টারালের সুবিধাটা কি? এন্টারাল মানে কি বলছিলাম, যে মুখে অথবা পায়ুপথে যদি দেই আমরা, এর সুবিধা কি কি আছে? সুবিধার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে সহজ এবং বহুল প্রচলিত আর কি, মুখে খাওয়াটা সহজ আর হচ্ছে বহুল প্রচলিত, মানে এইটা বেশিরভাগ ক্ষেত্রে চলে আর কি, বহুল প্রচলিত পদ্ধতি।
2 নাম্বার হচ্ছে এটা রোগী নিজেই কি করতে পারে, খেয়ে ফেলতে পারে, এরকম কোনো ডাক্তার বা নার্সের দরকার হয় না। কিন্তু ইনজেকশন দিতে গেলে ডাক্তার বা নার্সের দরকার হইতে পারে। তাহলে রোগী নিজেই ওষুধ খেয়ে ফেলতে পারে। হ্যাঁ, খেতে পারে নিজেই। তিন নাম্বার হচ্ছে যে কোনো এখানে কোনো অবজারভেশনের দরকার হয় না। মানে অবজারভেশন মানে কি, যে একজন দাঁড়ায় থেকে দেখতে হবে খাইতে পারতেছে কিনা। ইনজেকশনের ক্ষেত্রে এরকম একজন থাকতে হবে। পর্যবেক্ষণ। হ্যাঁ, পর্যবেক্ষণটা এখানে দরকার নাই, রোগী নিজে খেতে পারে। ওইরকম কোনো পর্যবেক্ষণ বা হাসপাতালে ভর্তি হইতে হবে এটা দেওয়ার জন্য হাসপাতালে যেতে হবে, এরকম কোনো ঝামেলা নাই আর কি। তারপরে আমাদের যখন ইনজেকশন আমরা একটা দেই বা করি, তখন কি করতে হয়, সুইচটা জীবাণুমুক্ত করতে হয়, চামড়াটা হেক্সিসল দিয়ে পরিষ্কার করতে হয়। কিন্তু মুখে খাওয়ার সময় কিন্তু এরকম কোনো কিছু দরকার হয় না। তাহলে জীবাণুমুক্তকরণের ওইরকম কোনো দরকার নেই। মানে একদম স্ট্রিক্টলি জীবাণুমুক্ত করতে হবে, ওইরকম কোনো এখানে ঝুট ঝামেলা নাই। এটা একটা সুবিধা। তারপরে এটা হচ্ছে ব্যথা মুক্ত, মানে ইনজেকশন দিলে তো ব্যথা লাগে, কিন্তু এখানে এরকম ব্যথা মুক্ত, মুখ দিয়ে খাইলে খুব একটা ব্যথা লাগে। তারপর ধরো অনেক সময় ইনজেকশন দিলে বা করলে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হয়। হ্যাঁ, তো এই জিনিসগুলা আমরা মুখে খাইলে খুব একটা হয় না, মানে চান্স খুব কম হাইপার সেন্সিটিভিটি, যেটা মানে তাহলে এগুলো এন্ট্রাল রুটের মোটামুটি এগুলো হচ্ছে সুবিধা। কিছু অসুবিধাও থাকবে। অসুবিধার মধ্যে ধরেন যে মুখে খাইলে এটা পেটে যাবে, তারপরে ওখান থেকে অ্যাবজর্পশন হয়ে রক্তে যাবে, তারপর কাজ শুরু করবে। কিন্তু আমরা যখন তাহলে এই প্রক্রিয়াটা কি একটা দীর্ঘ সময়ের দরকার। তাহলে জরুরি ভিত্তিতে যখন ড্রাগ দিতে হবে এবং তাড়াতাড়ি দরকার, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই রুটটার এই সুবিধাটা পাবো না, যেটা আমরা ওই প্যারেন্টারালে পাবো, আইভিতে বা ইন্ট্রাভেনাস। এটা একটা অসুবিধা। 2 নাম্বার হচ্ছে যে যখন পেশেন্ট যদি আনকনশাস থাকে, মানে পেশেন্ট যদি অজ্ঞান থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা মুখে খাওয়ানোটা একটু জটিল, কষ্টকর। এটা একটা। 2 নাম্বার হচ্ছে যে সকল ওষুধ ধরেন তিক্ত স্বাদযুক্ত বা একটু খারাপ লাগে খাইতে, এগুলা কিন্তু ঝামেলা। এগুলা দেখেন বাচ্চারা খাইতে চায় না বা খাওয়ার সময় অস্বস্তি লাগে। 2 নাম্বার হচ্ছে আপনার রেকটাল রুট, যেটা রেকটাল রুট, হ্যাঁ, ওইটাতে দেখা যায় যে অনেকে অস্বস্তি ফিল করে পায়খানা রাস্তা দিয়ে ওষুধ দিতে। হ্যাঁ, এই সমস্যাগুলো হইতে পারে অসুবিধার মধ্যে। তাহলে আমি কি বললাম, যে এটা
আমরা যদি জরুরি ভিত্তিতে যদি তাড়াতাড়ি কাজ করাইতে হয় ওষুধটাকে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ওই সুবিধাটা পাবো না। আমি লিখতেছি না, এগুলো আপনারা লিখে নেন। 2 নাম্বার হচ্ছে যে অজ্ঞান রোগী যদি হয়, অজ্ঞান, সেই ক্ষেত্রে আমরা তাকে কিন্তু মুখে খাওয়ানোটা কষ্টকর, এটা একটা অসুবিধা। 2টা গেল। 3 নাম্বার হচ্ছে যদি তিক্ত স্বাদযুক্ত বা খারাপ স্বাদযুক্ত ওষুধ হয়, কিছু ওষুধ থাকে না যে তিতা তিতা করে বা অন্য একটু গন্ধ থাকে, এগুলোর ক্ষেত্রে কিন্তু খাওয়ানোটা রোগীর ক্ষেত্রে একটু কষ্টকর হয়ে যায়, এটা একটা অসুবিধা। তারপরে হচ্ছে আমরা যদি রেকটাল রুটে দেই বা পায়ুপথে, দেখা যাবে যে অনেকে অস্বস্তি ফিল করে এবং এটা একটা এমব্রেসিং একটা জিনিস। হ্যাঁ, এটা একটা। তারপরে হচ্ছে যদি রোগীর বমি হয় বা ডায়রিয়া থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আমি যদি মুখে দেই, ও বমি করে দিতে পারে, তাহলে ওষুধটার কাজ বের হয়ে চলে আসবে। আবার যদি ডায়রিয়া থাকে, আমরা যদি পায়ুপথে দেই, সেক্ষেত্রেও কিন্তু ডায়রিয়ার সাথে বের হয়ে আসবে, এটা একটা অসুবিধা। সেক্ষেত্রে আমরা এই এন্ট্রাল রুটটা বাদ দিতে হবে, তখন পারেন্টারাল রুটে যাইতে হবে। তাহলে সুবিধা আর অসুবিধা গেল। হ্যাঁ, সুবিধা অসুবিধাগুলো আমি লিখলাম না, আপনারা খাতায় লিখে নেন। মুখে বললাম যেটা, যে 1 নাম্বার হচ্ছে যে আমরা অজ্ঞান রোগীকে ব্যবহার করতে পারবো না অজ্ঞান রোগীর ক্ষেত্রে। 2 নাম্বার হচ্ছে যে যদি ইয়া হয়, কি বলে, যদি দ্রুত কাজ করতে হয় ওষুধটা, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে সুবিধা পাবো না, কারণ এটা মুখে খাইলে তারপরে ইন্টেস্টাইন থেকে আমাদের অ্যাবজর্পশন হয়ে রক্তে যাবে, তারপরে কাজ করবে নির্দিষ্ট জায়গায় গিয়ে। তারপরে যদি এটা তিক্ত স্বাদযুক্ত হলে খাওয়ার ক্ষেত্রে সমস্যা, রেকটাল পথে বা পায়ুপথে দিলে অনেক সময় অস্বস্তি হয় অনেকের, এবং এটা অস্বস্তি হয়। তারপর হচ্ছে রোগীর যদি বমি হয়, বমি বা ডায়রিয়া, সেক্ষেত্রে আমি মুখে দিলে বমির সাথে বের করে দিবে। আবার ডায়রিয়া হলে বায়ুপথে দিলে বের হয়ে চলে যাবে। সেই ক্ষেত্রে আমরা এই এন্ট্রাল রুটে এই অসুবিধাগুলো ফেস করব। তাহলে ওষুধ দেওয়ার সময় এগুলো খেয়াল রাখতে হবে যে আমি কোন রুটে দিব। এখন একটা রুগীর খুব দ্রুত তার অবস্থা খুব বেশি খারাপ, তাহলে তাড়াতাড়ি তার সুস্থতা দরকার। সেক্ষেত্রে তো আমি ধরেন একজনের ডায়রিয়া হচ্ছে খুবই সিভিয়ার, তাহলে তাকে আমি যদি ওরসালাইন দেই, সে কিন্তু এত তাড়াতাড়ি কাজ করবে না। তাহলে প্যারেন্টাল রুট ব্যবহার করতে হবে, মানে আইভি স্যালাইন দিতে হবে। স্যার ডায়রিয়ার কথা স্যার আবার বলেন স্যার। হ্যাঁ, ডায়রিয়ার কথাটা আবার বলেন, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তো বুঝতে। মানে যেটা বললাম যে আমি কোন রুটটা চয়েস করব। একটা রুগী আসছে ডায়রিয়ার ধরেন, তাহলে ডায়রিয়ার রুগী একটা খুবই খারাপ, মানে তার অনেক বেশি পানি চলে গেছে শরীর থেকে, তাহলে এই ক্ষেত্রে আমি যদি তাকে মুখে দেই ওরসালাইনটা পেটে যাবে, পেট থেকে তারপরে তার বিভিন্ন কোষের মধ্যে যাবে, রক্তে যাবে, রক্ত থেকে কোষে যাবে, তাহলে এটা অনেক একটা সময়ের ব্যাপার, তত সময় রোগী খারাপ হয়ে যেতে পারে। তাহলে আমাকে এই ক্ষেত্রে কোন রুটটা চয়েস করতে হবে? অবশ্যই প্যারেন্টাল রুট চয়েস করতে হবে, মানে আইভি দিতে হবে। এটা একটা উদাহরণ দিলাম আর কি। তাহলে এখন আমি আসি প্যারেন্টাল রুট। প্যারেন্টাল রুটের তাহলে সুবিধা কি? ওইটার যে সকল অসুবিধা আছে, এই ক্ষেত্রে আমরা কিন্তু ওই সুবিধাগুলো পাবো। যেমন যদি দ্রুত ও জরুরি ভিত্তিতে, জরুরি প্রয়োজনে এটা ব্যবহার করা যাবে রুটটা, এই রুট। ভাই কে কথা বলতেছেন একটু অফ করে রাখেন না। 3জনের ওই আছে। হ্যাঁ, ঠিক আছে, এখন বন্ধ হয়েছে। তাহলে দ্রুত এবং জরুরি প্রয়োজনে, মানে খুব জরুরি হলে, সেক্ষেত্রে আমরা আইভি রুটটা চয়েস করব।
তারপরে হচ্ছে অজ্ঞান রোগীর ক্ষেত্রে আমরা এখানে সুবিধা পাবো। তিন নম্বর হচ্ছে এখানে যে স্বাদ যদি মানে ওষুধের টেস্ট যাই হোক না কেন এখানে কোনো সমস্যা নাই। মানে ওরালের ক্ষেত্রে আমরা যে সমস্যাটা পাইছিলাম যে তিক্ত স্বাদযুক্ত বা খারাপ স্বাদযুক্ত হলে সেটা রোগীর খেতে কষ্ট হবে, কিন্তু এইখানে কিন্তু এই সমস্যাটা হবে না। মানে স্বাদ যেটা, স্বাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তারপরে হচ্ছে আমরা যদি এখানে আমাদের বায়ো অ্যাভেলেবিলিটি একটা কথা আছে, বায়ো অ্যাভেলেবিলিটি কথাটা আমি বাংলায় বলি যে আমরা যেই পরিমাণ ওষুধ দিব শরীরের ভিতরে সেটা কাজ করার মানে কতটুকু কাজ করবে। ধরেন আমি 100 মিলিগ্রাম দিলাম একটা ওষুধের, সেটার কত অংশ 50% নাকি 60% কাজ করবে এইটা নির্ভর করে রুটের উপর কিন্তু অনেকটাই। কারণ আমরা যদি ওরাল রুটে দিই, হ্যাঁ মানে প্যারেন্টাল মুখে, সেটা পেট থেকে রক্তে যাওয়ার সময়, হ্যাঁ এই যে পথ অতিক্রম করার সময় এর কিছু অংশ কিন্তু কার্যকারিতা নষ্ট হয়ে যায় বা আমরা তাহলে এর ক্ষেত্রে 100% কার্যকারিতাটা পাবো না। কিন্তু প্যারেন্টাল যেটা আমরা কিন্তু সরাসরি এটা রক্তের মধ্যে দিয়ে দিচ্ছি, হ্যাঁ তাহলে রক্ত বা রক্তের শিরার মধ্যে বা যে নির্দিষ্ট জায়গার মধ্যে দিচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এই কথাটাই হচ্ছে বায়ো অ্যাভেলেবিলিটি, মানে একটা ড্রাগসের কত ফ্র্যাকশন বা কত অংশ আমাদের নির্দিষ্ট জায়গায় গিয়ে কাজ করতেছে সেটাকে বায়ো অ্যাভেলেবিলিটি বলে। তাহলে আমরা যদি প্যারেন্টাল দেই সেই ক্ষেত্রে আমরা 99 to 100% আমরা বায়ো অ্যাভেলেবিলিটি পাবো, মানে প্রায় 100% ওষুধই আমাদের ওই জায়গায় গিয়ে কাজ করবে। বায়ো অ্যাভেলেবিলিটি এটা না বুঝলে আমি বাংলা যেটা বললাম ওইটা বুঝলেও হবে, যে কথাটা হচ্ছে যে কত অংশ কত ফ্র্যাকশন আমাদের ওই জায়গায় গিয়ে কাজ করে, এটা কিন্তু রুটের উপর নির্ভর করে। তাহলে প্যারেন্টাল রুটের ক্ষেত্রে আমরা কিন্তু 99 বা 95 to 100% পর্যন্ত আমরা পাইতে পারি কার্যকারিতাটা, কিন্তু ওরালে খাইলে যেটা হয় ওটা বললাম যে সমস্যা যেটা হয় পেট থেকে ইয়াতে যাবে আবার ইয়া। আর একটা সুবিধা হচ্ছে যে এখানে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় প্যারেন্টাল রুটে, আমরা কিন্তু ধরেন ওষুধটা স্যালাইনের মাধ্যমে চলতেছে বা স্যালাইন একটা চলতেছে, ওই সময় আমি বন্ধ করে দিতে পারবো সাথে সাথে, কিন্তু যেটা আমি মুখে খেয়ে ফেলেছি ওইটা কিন্তু আর বন্ধ করার কোনো উপায় নেই। মানে যেটা তো খেয়েই ফেলেছি ওইটা এখন বের করা যাবে না পেট থেকে, তাহলে এই এটার ক্ষেত্রে এই সুবিধাটা আছে যে পার্শ্ব প্রতিক্রিয়া যদি দেখা দেয় আমরা সাথে সাথে সেটা বন্ধ করে দিতে পারি। এটা আমি স্যার লিখলাম না, এখানে স্যার স্যালাইনের সাথে কি স্যার অন্যান্য ওষুধ দিতে পারবে নাকি? হ্যাঁ দেয় তো, স্যালাইনের সাথে অনেক ওষুধ ডাইলুট করে দিতে হয় মিক্স করে, আবার ডাইরেক্টও দেওয়া যায়। তাহলে আমি ডাইরেক্ট দেওয়ার সময়ও তো আমি জিনিসটা লক্ষ্য করতে পারি, একটা ইনজেকশন দিচ্ছি আমি আস্তে আস্তে দেখা গেল তার রিঅ্যাকশন শুরু হলো ভাইয়া, সেক্ষেত্রে আমি বন্ধ করে দিতে পারবো। তাহলে এগুলা গেল সুবিধা, অসুবিধাও আছে। তাহলে এখানে অসুবিধা যেটা হবে সেটা হচ্ছে এই জিনিসটা একটা সেটআপ লাগবে, সেটআপ মানে হয়তো একজন নার্স লাগবে বা একজন এক্সপার্ট ব্যক্তি লাগবে, মানে আমাকে হসপিটাল যাইতে হবে অথবা ডাক্তারখানায় যাইতে হবে বা যিনি পারে ওর কাছে যাইতে হবে,
তাহলে এটা একটা অসুবিধা, মানে অবজারভেশন বা পর্যবেক্ষণটা লাগবে। বিশেষজ্ঞ লোক লাগবে। হ্যাঁ, বিশেষজ্ঞ লোক লাগবে, মানে এই বিষয়ে যে এক্সপার্ট তার কাছে আমাকে যাইতে হবে, মানে রোগী নিজে নিজে নিতে পারবে না। কিছু কিছু নিতে পারে, যেমন ধরেন আপনার এই ইনসুলিন, ওইটা তাও প্রথমের দিকে তাকে শিখাইতে হয়, তাহলে আস্তে আস্তে পারবে, যেটা ইন্টারডার্মাল বা সাবডার্মাল দেয়। তাহলে পর্যবেক্ষণ লাগবে, এইটা একটা অসুবিধা। পর্যবেক্ষণ লাগবে, অথবা এখানে অভিজ্ঞ লোক লাগবে, একজন অভিজ্ঞতা সম্পন্ন। লোক লাগবে। তারপর আর কি অসুবিধা? এখানে হচ্ছে ব্যথা 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 লাগে অনেক সময়, ইনজেকশন দিলে তো ব্যথা লাগবে, ব্যথা মুক্ত না এটা। তারপরে আমাদের হাইপার সেন্সিটিভিটি, যেটা বলছিলাম যে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন যেটা, সেটার চান্স এখানে বেশি, প্যারেন্টাল রুটে এই চান্সটা বেশি থাকে। তারপরে এখানে অসুবিধা হচ্ছে আমাদের জীবাণুমুক্ত করতে হবে, মানে সিরিঞ্জ লাগবে স্টেরাইল জীবাণুমুক্ত। তারপরে আমাদের যেখানে দিব ওই জায়গাটায় জীবাণুমুক্ত করতে হবে, এটা একটা অসুবিধা। তারপরে হচ্ছে এখানে শুধু আমরা কি তরল ওষুধগুলো ব্যবহার করি, ইনজেকশন গুলো দেখবেন যে তরল করে তারপরে ঢুকাইতে হবে। তাহলে কঠিন ওষুধ যেগুলো আছে এগুলো কিন্তু আমরা, বা গ্যাস, এটা কিন্তু আমরা ইনজেকশন হিসেবে দিতে পারবো না, ঠিক আছে? এগুলো হচ্ছে অসুবিধা। তাহলে আমরা সিস্টেমিক পড়ার সময় ওর সুবিধা অসুবিধা গুলো বললাম। আমরা এখন লোকালের কিছু সুবিধা আছে, আবার কিছু অসুবিধা আছে। লোকালের সুবিধাটা কি তাহলে? সুবিধা এক নাম্বার হচ্ছে আমি যেই জায়গায় দিতে চাই ওখানেই দেওয়া যায়। এখানেও একটা সুবিধা আছে, আমরা লোকালের মধ্যে ইনহেলেশনাল করছিলাম না, যে গ্যাস ইনহেলার নেওয়া, এটা কিন্তু রুগী অনেক সময় নিজে নিজে নিতে পারে আর কি। সে যদি শিখে ফেলে তাহলে নিজে নিজে নিতে পারে, এটা একটা সুবিধা। এগুলা মোটামুটি লোকালের সুবিধা। আর অসুবিধার মধ্যে আমরা যদি যাই, অসুবিধার মধ্যে কয়েকটা অসুবিধা আছে। এক নাম্বার হচ্ছে এটা দীর্ঘ সময়ে রাখতে হয়। মনে করেন আমি চামড়ার মধ্যে একটা মলম লাগালাম বা অয়েন্টমেন্ট লাগালাম, এটা অনেক সময় লাগাই রাখতে হবে, তারপরে এখান থেকে শোষণ হবে, শোষণ হয়ে তারপরে কোষের ভিতরে যাবে। হ্যাঁ, দীর্ঘ সময়ের একটা দরকার হয়। তারপরে হচ্ছে অনেক সময় কাপড় চোপড়ে লাগলে কিছু ওষুধের অনেক অংশ নষ্ট হয়ে যায়, আবার কাপড়ও নষ্ট হয়ে যায়। এগুলা হচ্ছে অসুবিধার মধ্যে। স্যার, ইনহেলার আর নেবুলাইজার কি একই নাকি? না, মানে ইনহেলারটা কাজটা কি হ্যাঁ, কাজ মোটামুটি একই ওষুধই থাকে ওখানে। তো ওরা দ্রুত কাজ করার জন্য সরাসরি অ্যালভিওলাসে চলে যায় আর কি গ্যাসটা।
গিয়ে ডাইলেটেশন করে। অ্যাজমাতে যেটা হয় অ্যালভিওলাস গুলো সংকুচিত হয়ে যায়, তাহলে এটাকে প্রসারণ করার জন্য এখানে যায়। কিন্তু ইনহেলারের চেয়ে আমাদের ইয়াটা একটু নেবুলাইজেশনটা একটু বেশি কার্যকরী, কারণ এখানে মেশিন দিয়ে ব্যবহার করা হয়, মেশিন মানে কারেন্টের মেশিন লাগানো থাকে এবং এটা একটা নির্দিষ্ট সময় 20 মিনিট বা 30 মিনিট মুখে মাস্ক লাগানো থাকে, ওষুধটাও ওইদিকে দেওয়া থাকে এবং ওখান থেকে গ্যাস প্রডিউসড হয়ে এখানে আসে। আর ইনহেলার যেটা সেটা আমাদেরকে টিপে টিপে নিতে হবে। তো টিপে টিপে নেওয়ার ক্ষেত্রে যেটা হয়, অনেক সময় রুগী পারে না ঠিক মতো করে নিতে, অধিকাংশ অংশই ধরেন পেটের ভিতরে চলে যায়, যেটা তো মুখ দিয়ে নিতে হয়, তো দেখা যায় নাকের ভিতরে না গিয়ে বা ফুসফুসে না গিয়ে এটা পেটে চলে যায় ঠিক মতো না নেওয়ার কারণে। এটা একটা অসুবিধা। বাচ্চাদের ক্ষেত্রে সেজন্য নেবুলাইজারটা বেশি ব্যবহৃত হয়, কারণ বাচ্চারা তো নিতে পারবে না ইনহেলার। তাহলে এগুলো হচ্ছে লোকালের মোটামুটি অসুবিধা। লোকালের মধ্যে ইনহেলারের ক্ষেত্রে ওই অসুবিধাটা লেখা যায় যে যদি রুগী যদি ঠিক মতো নিতে না পারে তাহলে অনেক অংশ নষ্ট হয়ে যায়, এটা লোকালের অসুবিধার মধ্যে আসবে। স্যার ইনজেকশনের পার্শ্ব প্রতিক্রিয়া এগুলো কি ধরনের হতে পারে স্যার? ইনজেকশনের পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে ধরেন ওষুধের একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে অবশ্যই, এক এক ওষুধের এক এক পার্শ্ব প্রতিক্রিয়া, সেটা হইতে পারে। আবার যেমন ধরেন পেনিসিলিন জাতীয় ড্রাগ যেগুলো আছে এগুলো হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন হয়। হাইপার সেনসিটিভ মানে ধরেন এটা শরীর মানে আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম আছে, ইমিউন সিস্টেম এটাকে রিকগনাইজ করে ফরেন বডি হিসেবে, মানে ফরেন বডি হিসেবে যখন রিকগনাইজ করে তখন ওর বিরুদ্ধে আমাদের শরীরে বিভিন্ন রিঅ্যাকশন হয়। যেমন ধরেন স্কিনের মধ্যে বিভিন্ন সমস্যা হয়, স্কিন উঠে যায়, লাল হয়ে যায়, এই বিভিন্ন সমস্যাগুলো হতে পারে। অথবা শ্বাসকষ্ট হতে পারে রোগীর, মানে ফুসফুসের মধ্যে যখন সাইটোক্রোম রিঅ্যাকশনটা হয় যেরকম আমাদের করোনাতে হচ্ছে, এগুলো হইতে পারে। অথবা লোকালও ইয়া হইতে পারে। লোকাল মানে ধরেন একজন ব্যক্তি এক জায়গায় অনেকদিন ধরে নেয়, ইনসুলিন নেয়, ওইখানে দেখা যাবে যে তার হাইপারট্রফি হয়ে যায়, মানে স্কিনটা হাইপারট্রফি হয়ে যায়, এখানে ধরেন একটা ফুলে যায়, অথবা স্কিন আমার কি হয় কালার হয়, ফ্যাট ডিস্ট্রফি একটা কথাবার্তা আছে, মানে এখানে ফ্যাট গুলা আস্তে আস্তে ডিস্ট্রফি হয়ে যায়। মানে ডিস্ট্রফি মানে কি, ওর শেপ চেঞ্জ হয়ে যায়, মোটা হয়ে যেতে পারে জায়গাটা, হয়, এই বিভিন্ন সমস্যাগুলো হয়। আর এমনিতে তো ড্রাগসের তো বিভিন্ন রিঅ্যাকশন আছে, মানে অ্যাডভার্স ইফেক্ট এক এক ড্রাগসের এক এক এগুলো হতে পারে। তাহলে আমরা এটা প্রেসক্রিপশনটা পড়ে শেষ করব, আমাদেরও সময় হয়ে যাচ্ছে। এটা একটা ডেফিনেশন আছে, হ্যাঁ, সংজ্ঞা। সংজ্ঞাটা হচ্ছে ইট ইজ আ রিটেন অর্ডার। রিটেন মানে কি, লিখিত। ইট ইজ এ রিটেন অর্ডার। রিটেন অর্ডার মানে একটা নির্দেশনা আর কি, কার পক্ষ থেকে, বাই এ রেজিস্টার রেজিস্টার্ড প্র্যাকটিশনার। প্র্যাকটিশনার মানে ডাক্তার, প্র্যাকটিশনার অর ডেন্টিস্ট, অথবা দন্ত ডাক্তার হইতে পারে, ডেন্টিস্ট, টু এ ফার্মাসিস্ট। মানে আমি কিন্তু এটা লিখবো কাকে, ফার্মাসিস্টকে। রোগী কে দিব ঠিকই, কিন্তু রোগী গিয়ে দেখাবে ফার্মাসিস্টকে। তাহলে আমি জিনিসগুলা লিখছি কাকে, কাকে উদ্দেশ্য করে, ফার্মাসিস্টকে। সে রোগীকে বুঝাই দিবে এবং সেই জানবে যে আমি এখানে কি লিখছি।
কন্টেনিং, যেখানে কি কি থাকে এই প্রেসক্রিপশনটাতে, কন্টেনিং নেম, তারপরে হচ্ছে ডোজ এন্ড ডোজেস ফর্মুলেশন। ডোজেস ফর্মুলেশন মানে কি, ট্যাবলেট নাকি ক্যাপসুল, এগুলো আমরা পড়ছিলাম। ফর্মুলেশন and some advice to the patient। তাহলে এটা একটা লিখিত নির্দেশিকা, কার প্রতি, কে লিখে, নির্দেশিকা বা অর্ডার বাই এ রেজিস্টার্ড প্র্যাকটিশনার অথবা ফিজিশিয়ান অথবা ডক্টর অর ডেন্টিস্ট টু এ ফার্মাসিস্ট, একজন ফার্মাসিস্টের কাছে। এটাতে কি থাকে, কন্টেনিং, কন্টেনিং মানে কি থাকা, মানে এটা হোল্ড করে, কন্টেনিং দ্য নেম, ডোজ এন্ড ডোজেস ফর্মুলেশন অফ সাম ড্রাগ, এখানে কথাটা বাদ গেছে, হ্যাঁ এটা এখানে লিখতে হবে, ডোজেস ফর্মুলেশন অফ সাম ড্রাগ এন্ড সাম অ্যাডভাইস টু দ্য পেশেন্ট, এবং কিছু মানে রোগীকে কিছু অ্যাডভাইস দেওয়া থাকবে এই ইয়াটাতে, নির্দেশিকাটাতে। এটাই হচ্ছে প্রেসক্রিপশন। So জিনিসটা একটু বলতে, it is a writer order by a, এটা ইট ইজ এ রিটেন অর্ডার, রিটেন লিখিত, written order by a বাই এ রেজিস্টার, রেজিস্টার হইতে হবে রেজিস্টার প্র্যাকটিশনার, মানে প্র্যাকটিস করে যিনি, সে ডাক্তার ফিজিশিয়ান, হ্যাঁ যে প্র্যাকটিস করে, প্র্যাকটিশনার অর অথবা ডেন্টিস্ট, একজন দন্ত চিকিৎসক, টু এ ফার্মাসিস্ট, একজন ফার্মাসিস্টের প্রতি, ফার্মাসিস্টের কাছে সে লিখতেছে, হ্যাঁ যেটা কন্টেনিং মানে যেখানে থাকে, এই অর্ডারটাতে কি কি থাকে, কিছু ওষুধের নাম, ডোজ এবং ডোজেস ফর্মুলেশন, এবং কিছু অ্যাডভাইস দেওয়া থাকে রোগীর জন্য। এইটাই হচ্ছে একটা প্রেসক্রিপশন। এটা ভালো করে লিখে নেন, এটা আমি কিন্তু পরীক্ষায় দিব, এবং পরীক্ষায় আসবে যখন আমরা ফার্মাকোলজি বিভিন্ন সিস্টেম গুলো পড়বো, ওই অনুযায়ী পরীক্ষা আসবে যে এই রোগের জন্য একটা প্রেসক্রিপশন লেখেন, হ্যাঁ বা এরকম আসতে পারে যে এই রোগীর এই সমস্যা, তাহলে এটা রোগটা কি এবং তার জন্য একটা প্রেসক্রিপশন লিখতে হবে, এরকম করে পরীক্ষা আসবে। স্যার এটা হয় না এখনো, লেখা হয় না, মুছিয়েন না স্যার। আচ্ছা লেখেন। শেষ হওয়ার কথা। জি স্যার। ঠিক আছে, স্যার স্যার এখন আমরা বলবো যে একটা প্রেসক্রিপশনের কি কি অংশ থাকে। অংশটা একটা হলো সুপার স্ক্রিপশন, এই একটা অংশ, হ্যাঁ
সুপারস্ক্রিপশন, SUPERSCRIP, RI সুপারস্ক্রিপ্ট, এটা পি হবে, হ্যাঁ স্ক্রিপশন, CRIPTION সুপারস্ক্রিপশন। তাহলে সুপারস্ক্রিপশন অংশটাতে কি কি থাকে? একজন ডাক্তারের নাম, তারপরে হচ্ছে তার ডিগ্রি কি আছে, হ্যাঁ মানে ডাক্তার সম্পর্কে কিছু লেখা থাকবে এবং রোগী সম্পর্কে কিছু লেখা থাকবে। তাহলে ডাক্তারের এখানে নাম থাকবে, নেম, যে এক্স, আমরা লিখলাম ধরেন ডাক্তার এক্স, হ্যাঁ। তাহলে লেখার পরে তার ডিগ্রি দেওয়া থাকবে, ধরেন MBBS বা সামথিং, মানে ডিগ্রিটা থাকবে, তার কি ডিগ্রি আছে বা রিকগনিশন কি অভিজ্ঞতা আছে, তার টেলিফোন নাম্বারটা থাকতে পারে, টেলিফোন নাম্বার। আরো আমরা ঠিকানা লিখতে পারি, যে তার কি কোথায় চেম্বার বা কি, এগুলো লেখা যায় অনেক সময়, ঠিক আছে, যে ডিস্ট্রিক্ট কি, থানা কি, রোগী দেখার সময় ডিস্ট্রিক্ট, তারপরে থানা, এগুলো লেখা যায়, সমস্যা নেই। এখানে পাশে লেখা যায় যে কোন মেডিকেল কলেজ থেকে পড়ছে বা কোথা থেকে ডিগ্রিটা নিছে, এগুলো লেখা যায়। তাহলে সুপারস্ক্রিপশনে এই একটা অংশ থাকবে ডাক্তার সম্পর্কে, এটা যে কোনো এখানে লেখা যায় বা একটা কোনায় লেখা যায়, হ্যাঁ। আর একটা অংশ থাকবে রোগী সম্পর্কে, রোগীর নেম, তারপরে এজ মানে বয়স কত, তারপরে হচ্ছে সেক্স, মেল নাকি ফিমেল, তারপরে ওর ঠিকানা থাকতে পারে, মোবাইল নাম্বারও থাকতে পারে, পরবর্তীতে যোগাযোগ করার ক্ষেত্রে মোবাইল নাম্বার, অ্যাড্রেস। এই দুইটা জিনিস মিলে হলো আমাদের সুপারস্ক্রিপশন, মানে এই পার্টটার নাম সুপারস্ক্রিপশন। তারপরে এগুলোর পরে আমরা চলে যাব আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে ইনস্ক্রিপশন, INS ইনস্ক্রিপশন। এখানে আমাদের যে জিনিসটা থাকে এই অংশটাতে, সেটা হচ্ছে একটা ওষুধের নাম থাকে এবং তার ডোজ এবং ডোজেস ফর্মুলেশন থাকে। ডোজেস ফর্মুলেশন মানে এইটা ট্যাবলেট নাকি ক্যাপসুল, এটা হচ্ছে ফর্মুলা, মানে কি ধরনের, এটা লিখলাম। তাহলে ধরেন ট্যাবলেট, তারপরে ওষুধের নাম, ধরেন ওষুধের নাম ওয়াই, ঠিক আছে, এবং তার ডোজ, ডোজ মানে কত মিলিগ্রাম, এই তিনটে অংশ মিলে হলো আমাদের ইনস্ক্রিপশন। মানে একটা ওষুধের নাম, ডোজ ফর্মুলেশন, আর হচ্ছে ডোজ 50 মিলিগ্রাম নাকি 500 মিলিগ্রাম নাকি 30 মিলিগ্রাম, এটা এটা ট্যাবলেট লেখা যায় অথবা ক্যাপসুল লেখা যায়, হ্যাঁ যেটা হয়, অথবা ইনজেকশন হলে ইনজেকশন নাম, তারপরে কত ডোজ, এটা লিখবো। এটা গেল ইনস্ক্রিপশন। ইনস্ক্রিপশনের পরে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশনের নিচে আর একটা কথা আছে, সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন। যেমন ধরেন অনেক প্রেসক্রিপশনে দেখবেন যে এই ওষুধটার নাম লিখলো, লিখলো, লেখার পরে সে এটা কতবার খাবে, হ্যাঁ ফ্রিকোয়েন্সিটা কত সময় পর পর, মানে এক যদি লিখি তাহলে সে 8 ঘন্টা পর পর খাবে, হ্যাঁ এইটা লিখবো। তাহলে এইভাবে লিখবো। যদি ট্যাবলেট সে 3 বার খাইতে হয়, তাহলে 111 এটা লিখলাম।
তাহলে এই অংশটার নাম হবে আমাদের, এটা আরো একটু বাকি আছে। তাহলে খাবারের আগে খাবে নাকি পরে খাবে, এই কথাগুলো লিখতে হবে এখানে, যে খাওয়ার আগে হলে আগে, পরে হলে পরে। খাওয়ার আগে, ধরেন আমি আগে লিখলাম। তাহলে এই যে অংশটা, নিচের অংশ, যে অংশটা, এইটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। এইখানে লিখি বড় করে, TRANS, ট্রান্স, এস ক্রিপ হচ্ছে ক্রিপশন, ট্রান্সক্রিপশন। আর এই অংশটা শুধু আমরা পড়ছি ইনস্ক্রিপশন। এটা এটা হচ্ছে ইনস্ক্রিপশন, এটা হলো ট্রান্সক্রিপশন, আর উপরে হচ্ছে সুপারস্ক্রিপশন। আর একটা আছে যে এইখানে আমরা একটা জিনিস লিখি, যে সে ওষুধটা কতদিন খাবে, ডিউরেশনটা, ধরেন 5 দিন খাবে। তাহলে এই 5 দিন, 5 ডেজ, এই কথাটা হচ্ছে সাবস্ক্রিপশন, সাবস্ক্রিপশন, সাবস্ক্রিপশন। মানে জাস্ট এই কথা। বাম পাশেই থাকে, কি সমস্যা? হ্যাঁ, তাহলে বোঝা গেল সুপারস্ক্রিপশন। সুপারস্ক্রিপশনে আমাদের এই বর্ণনাগুলো থাকবে, ডাক্তার সম্পর্কে কিছু থাকবে, রোগী সম্পর্কে কিছু থাকবে। তারপরে আমরা চলে আসবো ইনস্ক্রিপশন। ইনস্ক্রিপশনের মধ্যে আমরা মেইনলি কয়টা ভাগ পাবো? 3টা ভাগ। একটা হচ্ছে আমাদের ইনস্ক্রিপশনের মধ্যে আমাদেরকে ট্যাবলেট নাকি ক্যাপসুল নাকি সেটা লিখবো, তার নামটা লিখবো এবং কত ডোজ, কত কত মিলিগ্রাম এটা। তার নিচে লিখবো হচ্ছে কয়বার খাবে বা ইনজেকশনটা কয়বার দিবে। তাহলে 3 বার দিলে 111, অথবা 2 বার দিলে 101, অথবা 001। খাওয়ার আগে নাকি পরে, এই যে 2টা কথা, এইটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। আর বাকি এই ওষুধটা কতদিন খাবে সেটা লিখবো আমরা সুপারস্ক্রিপশন। আরো একটা অংশ থাকে, সেটা হচ্ছে ধরেন এইদিকে এগুলা লেখার পরে এখানে কিছু 1 নাম্বার এখানে কিছু জিনিস থাকে। একটা হচ্ছে ডিএক্স, মানে ডায়াগনোসিসটা কি বা রোগীর কমপ্লেন কি ছিল, এটা লেখা যায় এই সাইডে। তাহলে এগুলো লেখা হয়েছে তো না, এই জিনিসটা তাহলে আমরা একটু সাজাই লিখি। অংশ কোনটা কি এটা কিন্তু ভেঙে ভেঙে লিখতে হয় পরীক্ষায়। তাহলে আমরা যদি এভাবে লিখি যে, আচ্ছা আরেকটা বাম জিনিস, পাশে অ্যাডভাইস একটা লিখে নেবেন। হ্যাঁ হ্যাঁ ওইটা বলতেছি, ওইটাও লেখে, অ্যাডভাইসের কথাটা বল। আরেকটা জিনিস বাদ গেছে, সিগনেচার। হ্যাঁ, সিগনেচারটাও কিন্তু প্রেসক্রিপশনের একটা অংশ, এটা নিচে থাকবে সিগনেচার। তাহলে আমরা যদি এভাবে লিখি সুপারস্ক্রিপশনটা, সুপারস্ক্রিপশন তাহলে ডাক্তার এক্স, তাহলে লিখলাম যে একটা উদাহরণ দিচ্ছি আর কি, এমবিবিএস সিএমসি মানে চিটাং মেডিকেল কলেজ লিখলাম। তারপরে হচ্ছে তার মোবাইল নাম্বার, মোবাইল এত, হ্যাঁ, চেম্বারের নাম লিখতে পারেন যে কোন জায়গায় বসে, ধরেন পপুলার লিখলো, হ্যাঁ, পপুলার ডায়াগনস্টিক, এরকম লেখা যায় আর কি, লিখলো, এটা একটা। তারপরে এটা এই দিকেও লেখা যায়, এইদিকেও লেখা যায়। তাহলে আমরা এটা এই সাইডে লিখলাম, আর এই সাইডে রোগীরটা লিখলাম, যে রোগীর নাম, তারপরে এজ, বয়স, তারপরে সেক্স মানে কি মেল নাকি ফিমেল, তারপরে অ্যাড্রেস, এগুলো লেখা শেষ উপরে। তারপরে আমরা যাব এইখানে, এইখানে আমরা একটা জিনিস লেখা যায় যে রোগীর চিফ কমপ্লেন, যেটা সিসি মানে চিফ কমপ্লেন, হ্যাঁ, চিফ কমপ্লেন মানে ও রোগীটা কি সমস্যা বলতেছে, যে পেটে ব্যথা নাকি জ্বর নাকি, এটা লিখলাম। লেখার পরে এখানে আমরা তা এক্সামিনেশন করে যদি কিছু পাই, মানে আমরা কি দেখি, পালস দেখি, বিপি দেখলাম, এই 2টা জিনিস অন্তত দেখবো। দেখার পরে বাকি টেলিগ্রাম, এখানে কিছু অ্যাডভাইস লিখবো, অ্যাডভাইস, এই অংশটা আলাদা। হ্যাঁ, এটা তাহলে সুপারস্ক্রিপশন,
এটা একটা আলাদা অংশ। তারপরে আমরা আসবো হচ্ছে এটাকে বলবো কোনটা, সুপারস্ক্রিপশনের পরে হচ্ছে ইনস্ক্রিপশন। ইনস্ক্রিপশনে আমরা কি লিখবো, ধরেন ট্যাবলেট না পা 500 মিলিগ্রাম, এই অংশটা হচ্ছে ইনস্ক্রিপশন। নিচের অংশটা কি, ধরেন ও কয়বার খাবে, 1 2 3, 3বার খাইলো ভরা পেটে, ভরা পেটে। হ্যাঁ, এই অংশটার নাম কি, ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। তারপরে এইভাবে টান দিয়ে লিখবো যে কয়দিন খাবে সে, 5 দিন, ধরেন 5 দিন, তাহলে এইটার নাম কি, সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন। আর এই যে সিগনেচার এখানে থাকবে, এই যে একটা অংশ। স্যার আরএক্স লিখে যে কি জন্য স্যার, ওষুধের উপরে, প্রেসক্রিপশনের উপরে, ও ট্রিটমেন্টটাকে আরেক প্রেসক্রিপশন শুরু সংক্ষেপে, মানে এখানে আপনি আরএক্স দিয়ে এই জিনিসগুলো লিখতে পারবেন, ট্রিটমেন্টের বিষয়গুলো। ডিএক্স দিয়ে ডায়াগনোসিস, মানে ওর রোগটা কি, এগুলো সংক্ষেপে কিছু শব্দ আছে ডিটেইলে, ঠিক আছে? এই স্যার এগুলো একটু বলেন স্যার। সিজি সরি স্যার, এক লিখা হয়নি স্যার। হ্যাঁ, ওখানে আপনার এই পেশেন্টের অ্যাড্রেসের নিচে এটা কি লিখছেন স্যার? এটা পূর্ণরূপ হচ্ছে সংক্ষেপে লেখা আর কি, চিফ কমপ্লেন। চিফ মানে কি, প্রধান, কমপ্লেন মানে সমস্যা। মানে আমি তো সবকিছু লিখতে পারবো না একটা রোগীর, ঠিক আছে? প্রধান 2-3টা সমস্যা শর্টকাট স্যার, শর্টকাট সি এরকম করে লেখো, লিখে ওর প্রধান কয়েকটা সমস্যা লিখবো। তারপরে এখানে দেখা যায় ওই মানে অন এক্সামিনেশন, মানে আমি রোগীটা দেখে এক্সামিনেশন করে কি কি পাইলাম, তার পালস, বিপি কত, ভালো আছে নাকি খারাপ আছে, টেম্পারেচার কত, জ্বর হলে, এই জিনিসগুলা এখানে লিখব। বাকি এইদিকে, আর এটা একটু উপরে থাকবে সুপারস্ক্রিপশন, এই মোটামুটি। আর সিগনেচার দিতে হবে, সিগনেচার কিন্তু একটা অংশ, কি বলে, প্রেসক্রিপশনের একটা অংশ। আর ওই ইয়ের ওর মেডিসিন লেখার আগে যে স্যার আরএক্স লেখা হয়, এটার মিনিংটা কি স্যার? এটা আমি ভুলে গেছি, পরে জানলে জানাবো। তারিখ দেওয়া লাগবে, ডেট দিতে পারেন, তারিখ দেওয়া লাগবে না, ডেট দিতে পারেন, সমস্যা নাই। মানে এই সুপারস্ক্রিপশনে আরো অনেক জিনিস অ্যাড করার সুযোগ আছে, মানে অ্যাড্রেসের ক্ষেত্রে বা তারিখের ক্ষেত্রে বা রোগীর ক্ষেত্রে আরো অন্য কিছুও যোগ করা যাইতে পারে, মানে এখানে সুযোগ আছে। পরীক্ষা এক্সাম পরীক্ষাতে যে রোগ নির্ণয় এগুলা কি দিয়ে ইন্ডিকেট করা হয় না, এগুলো যে পরীক্ষাগুলো রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা দেয় যে অনেক, এই পরীক্ষাগুলো কি ইন্ডিকেট করা হয়? ওগুলা ইনভেস্টিগেশন লেখে আর কি, ইনভেস্টিগেশন। সংক্ষেপে আইভি লেখে বা আইএন লেখে, আইজি লেখে, এভাবে লেখে আর কি সংক্ষেপে। বিষয়টা হচ্ছে ইনভেস্টিগেশন মানে পরীক্ষা। কি যে ইনভেস্টিগেশন, পরীক্ষার উপর লিখে নাকি নিচে লিখে? ওই অ্যাডভাইসের ওখানে বললাম না যে অ্যাডভাইস একটা কথা বলছিলাম না, এদিকে অ্যাডভাইসের মধ্যে আপনি তাকে কি অ্যাডভাইস দিলেন, ধরেন একটা ইনভেস্টিগেশন দিলেন অথবা তাকে অন্য কোনো উপদেশ দিলেন, সেগুলো লিখে ফেলবেন আর কি। এই মোটামুটি শেষ এখানে প্রেসক্রিপশনের এগুলাই। তাহলে এখান থেকে ডেফিনিশনটা আসতে পারে। আর হচ্ছে ধরেন আপনাকে বললো যে একটা রোগী জ্বর নিয়ে আসলো, হ্যাঁ, বা শ্বাসকষ্ট নিয়ে আসলো, সেটার ক্ষেত্রে একটা প্রেসক্রিপশন লেখেন যেখানে অংশগুলা উল্লেখ থাকবে এইভাবে, মানে জিনিসটা যেন ঠিক থাকে, এটা হলো কথা। ওষুধের নাম ভুল হোক ওইটা সমস্যা নাই,
ঠিক আছে, তাহলে আমরা শেষ করি।